সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভার্চুয়াল ক্লাসরুমে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আশা করি যে যেখান থেকে বসে ক্লাসটি উপভোগ করছো সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আর ক্লাসটি উপস্থাপনায় আছি আমি এএসএম কামাল উদ্দিন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, পাবনা ডিগ্রি কলেজ, কোম্পানিগঞ্জ, নোয়াখালী। পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে একজন আদর্শ ব্যবস্থাপকের দক্ষতাগুলি। এফিসিয়েন্সি অফ এ গুড ম্যানেজার। একজন আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা। এফিসিয়েন্সি অফ এ গুড ম্যানেজার। আমরা কয়েকটি দক্ষতা নিয়ে আজকের ক্লাসে কথা বলবো। একজন ব্যবস্থাপকের অনেক ধরনের দক্ষতা থাকতেই পারে। আলোচনার সুবিধার্থে আমরা যেহেতু আমাদের ক্লাসের সময় বা ডিউরেশন অত্যন্ত কম, আমরা এই অল্প সময়ের মধ্যে আমরা বাছাই করা কতগুলো বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে মেইন যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, যাতে করে বিষয়টি সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট তোমরা অর্জন করতে পারো। তো চলো শুরু করি। আমাদের একজন ব্যবস্থাপকের প্রথম যে দক্ষতাটি থাকতে হবে সেটি হচ্ছে কারিগরি দক্ষতা বা টেকনিক্যাল স্কিল। কারিগরি দক্ষতাটা হচ্ছে মূলত একটি কাজ সম্পাদন করার জন্য নিজের বুদ্ধিমত্তা দিয়ে কলা কৌশল ঠিক করে নেওয়া। এটাই হচ্ছে মূলত কারিগরি দক্ষতা। যেমন তুমি একটা কাজ করবে, একই কাজ তুমিও করবে আমিও করব, একই ধরনের কাজ তুমিও করবে আমিও করব, আলাদা আলাদা করে করব। এখন আলাদা আলাদা করে কাজটা করতে গিয়ে তুমি তোমার মতো করে চিন্তা করে কৌশল নির্ধারণ করবে, আমি আমার মতো চিন্তা করে কৌশল নির্ধারণ করব। অর্থাৎ এই কাজটি আমি সফলভাবে সম্পাদন করার জন্য আমি যে কৌশলগুলো অবলম্বন করব, যে কলাগুলো অবলম্বন করব বা কলা কৌশলগুলো অবলম্বন করব, সেটি হচ্ছে আমার কারিগরি জ্ঞান। আমি হয়তো যেভাবে এই কাজটি সম্পাদন করার চিন্তা করলাম, তুমি হয়তো সেভাবে না করে তুমি হয়তো আরেকভাবে করলে। হ্যাঁ, কাজ কিন্তু একই ধরনের, কিন্তু আমার করার কৌশল একরকম, তোমার করার কৌশলটি আরেক রকম। এই যে তুমি কিভাবে এই কাজটি সম্পাদন করবে, তুমি যা চিন্তা করে ঠিক করলে, এটি হচ্ছে তোমার কারিগরি জ্ঞান বা টেকনিক্যাল স্কিল বা টেকনিক্যাল নলেজ। একজন ব্যবস্থাপককে যে প্রতিনিয়ত তার প্রতিষ্ঠানের জন্য যে কাজগুলো সম্পাদন করতে হয়, এই সম্পাদন কিভাবে করবেন বা কাজটি বুঝে করার যে পদ্ধতি ঠিক করা, এটা এই জ্ঞানটুকু, এই কারিগরি জ্ঞানটুকু একজন ব্যবস্থাপকের অবশ্যই থাকতে হবে। এটি না থাকলে একজন ব্যবস্থাপককে কিন্তু দক্ষ ব্যবস্থাপক বলা যাবে না। নাম্বার 2, মানবীয় দক্ষতা বা হিউম্যান স্কিল। মানবীয় দক্ষতাটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের যে মানব সম্পদ আছে, এই মানব সম্পদকে তোমার সুচারুরূপে পরিচালনা করে এই মানব সম্পদকে বোঝার, এই মানব সম্পদকে কাজে লাগানোর, হ্যাঁ, এই মানব সম্পদকে কাজে লাগিয়ে মানব সম্পদ থেকে পরিপূর্ণ উপযোগিতা পাওয়ার যেই তোমার দক্ষতা, এটাই হচ্ছে মূলত মানবীয় দক্ষতা। একটা প্রতিষ্ঠানে অনেক ধরনের তোমার কর্মী বাহিনী কাজ করতে পারে। এই কর্মীদেরকে সেট আপ করা, অর্থাৎ তার পদবিতে তাকে নিয়োজিত করা, তাকে সুনির্দিষ্ট কাজ বুঝিয়ে দেওয়া, এই কাজগুলো কিভাবে সম্পাদন করবে সেটা করা, এবং এই কর্মীর সম্পর্কে বুঝবার চেষ্টা করা, কর্মীর অভাবগুলো বুঝবার চেষ্টা করা, কর্মীর সুখ দুঃখ বোঝার চেষ্টা করা, কর্মী কত সহজে কাজটা করতে পারে, কি করলে কর্মী অত্যন্ত সহজে কাজটা করতে পারবে, নিরাপদে কাজটা করতে পারবে, কর্মী কাজটা করে কিভাবে সন্তুষ্ট হবে,
এই বিষয়গুলো নিয়ে কাজ করাটাই হচ্ছে মূলত মানবীয় দক্ষতা। বা কর্মীর উন্নয়নের জন্য কি করবে, কর্মীর তোমার যাবতীয় একেবারে তার আর্থিক অনার্থিক সুবিধা প্রদান থেকে শুরু করে তার কাজ নির্দিষ্ট করে দেওয়া, কাজ আদায় করা, কাজের এই পদ্ধতি ঠিক করে দেওয়া, হ্যাঁ, ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে অর্থাৎ মানব সম্পদ নিয়ে ওনার যে দক্ষতা সেটি হচ্ছে একজন ব্যবস্থাপকের মানবীয় দক্ষতা। এই দক্ষতাটা যদি না থাকে বা দুর্বল থাকে তাহলে কিন্তু একজন ব্যবস্থাপক তিনি কখনোই একজন দক্ষ ব্যবস্থাপক হতে পারেন না। আচ্ছা, এবার হচ্ছে নাম্বার 3, ধারণাগত দক্ষতা অর্থাৎ কনসেপচুয়াল স্কিল, যেটাকে ইংলিশ টার্ম হচ্ছে কনসেপচুয়াল স্কিল, ধারণাগত দক্ষতা। এর ধারণাটা কি? ধারণা হচ্ছে তোমার কোনো একটি বিষয় সম্পর্কে তোমার অনুমান। হ্যাঁ, একটা একটা ব্যবস্থাপককে একটা প্রতিষ্ঠানের প্রত্যেকটি বিষয় সম্পর্কে তার একটা ধারণা থাকতে হয়। একটা প্রতিষ্ঠানের অনেক বিষয় থাকে। একটা প্রতিষ্ঠানে তোমার এই অবকাঠামো থাকে, একটা প্রতিষ্ঠানের মানব সম্পদ থাকে, একটা প্রতিষ্ঠানের র ম্যাটেরিয়ালস থাকে, একটা প্রতিষ্ঠানের তোমার মেশিনারিজ থাকে, একটা প্রতিষ্ঠানের প্রযুক্তি থাকে, হ্যাঁ, এই ধরনের অনেক বিষয় থাকে। এই বিষয়গুলো সম্পর্কে ওনার একটা কনসেপ্ট যদি ভালো থাকে তাহলে অবশ্যই তিনি একজন ভালো ব্যবস্থাপক বা একজন দক্ষ ব্যবস্থাপক। অর্থাৎ প্রতিষ্ঠানের প্রত্যেকটি বিষয় সম্পর্কে ওনার যদি পরিষ্কার যদি ধারণা থাকে তাহলে তিনি একজন দক্ষ ব্যবস্থাপক। আসলে কাজ সম্পর্কে বা বিষয় সম্পর্কে ধারণা যদি না থাকে একজন ব্যবস্থাপক কাজটা করিয়ে নেবেন কিভাবে, কর্মীদেরকে কাজটি বুঝিয়ে দিবেন কিভাবে, এবং তার যদি নিজেরই কোনো ধরনের ভালো ধারণা না থাকে একটা কাজ সম্পর্কে, কর্মীরা ভুল করছে না সঠিক করছে, হ্যাঁ, এই এই বিষয়গুলো তিনি তাহলে কিভাবে তিনি নিয়ন্ত্রণ করবেন। এই জন্যই অবশ্যই একজন ব্যবস্থাপককে প্রতিষ্ঠানের প্রত্যেকটি কাজ সম্পর্কে একটা একটা ধারণা অবশ্যই থাকতে হবে। এই ধারণা বা পরিষ্কার ধারণা থাকার নামই হচ্ছে কনসেপচুয়াল স্কিল। তারপরে হচ্ছে সমস্যা সমাধানের দক্ষতা, 4 নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে ইংলিশ টার্মটা হচ্ছে ডায়াগনস্টিক স্কিল, অর্থাৎ সমস্যার সমাধান করার আগে সমস্যাকে চিহ্নিত করতে হবে। যেমন একজন ডাক্তার যখন ঔষধ লিখেন কোনো রোগ সম্পর্কে এর আগে তিনি বোঝার চেষ্টা করেন যে রোগটাকে, এটাই হচ্ছে ডায়াগনস্টিক, অর্থাৎ সমস্যা চিহ্নিত করা এবং সমস্যা চিহ্নিত করে তারপরে সমাধানের ব্যবস্থা গ্রহণ করা। তাহলে এই সমস্যা যদি চিহ্নিত করতে না পারে তাহলে এই সমস্যা সঠিকভাবে সমাধান হবে না। ডাক্তার যদি একটা রোগ চিহ্নিত যদি না করতে পারে সঠিকভাবে তাহলে কিন্তু সেই রোগের সঠিক চিকিৎসা তিনি করতে পারবেন না। তাহলে অবশ্যই একজন ব্যবস্থাপকের সমস্যা চিহ্নিতকরণের দক্ষতা থাকতে হবে এবং একই সঙ্গে সমস্যা সমাধানের দক্ষতাও কিন্তু থাকতে হবে। তো যেই ব্যবস্থাপকের সমস্যা চিহ্নিত করার দক্ষতা বেশি এবং যার সমাধান করার দক্ষতা বেশি তিনি কিন্তু অন্য প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের চাইতে অবশ্যই একজন দক্ষ ব্যবস্থাপক। তারপরে আছে নাম্বার 5, যোগাযোগের দক্ষতা। আমরা এর আগের ক্লাসে আমরা ব্যবস্থাপকের গুণাবলীর মধ্যে যোগাযোগের দক্ষতা নিয়ে কথা বলেছিলাম, তোমাদের মনে থাকবার কথা। প্রতিষ্ঠানের একজন ব্যবস্থাপক প্রতিষ্ঠানের ভেতরে এবং বাইরে বিভিন্ন ব্যক্তির সঙ্গে, বিভাগের সঙ্গে, ঊর্ধ্বতনের সঙ্গে, অধস্তনের সঙ্গে, প্রতিষ্ঠানের বাইরের বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে, বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে তাকে প্রতিনিয়ত প্রয়োজনীয় যোগাযোগ রক্ষা করতে হয়। হ্যাঁ, এই যে যোগাযোগ খুবই ইম্পর্টেন্ট একটা গুণ শুধু নয়, এটি একটি দক্ষতাও। প্রত্যেকের যোগাযোগ কিন্তু দক্ষ যোগাযোগ হয় না। যেই যোগাযোগের ফিডব্যাকটা পজিটিভ না আসবে সেই যোগাযোগ কিন্তু দক্ষ যোগাযোগ নয়। তুমি কাউকে হয়তো একটা ইনফরমেশন দিলা, এটা একটা যোগাযোগ,
কিন্তু সেই ইনফরমেশনে তোমার যে কাঙ্ক্ষিত, কেন তুমি যোগাযোগ করলা, এই ইনফরমেশনটা দিয়ে তুমি অ্যাকচুয়ালি তার কাছ থেকে কি আশা করেছো, সেই আশা অনুযায়ী যদি ফলটা পাওয়া যায়, এটাই হবে সঠিক যোগাযোগ। তাহলে সব যোগাযোগ কিন্তু দক্ষ যোগাযোগ নাও হতে পারে। কিন্তু সব ধরনের তোমার এই যে কথোপকথন বা তোমার আইডিয়া শেয়ার করা, তোমার আকার ইঙ্গিতে কোনো কিছু বোঝানোর চেষ্টা করা, এগুলো এভরিথিং কমিউনিকেশন। তাহলে সব যোগাযোগ কিন্তু তোমার ফলপ্রসূ যোগাযোগ না। ফলপ্রসূ যোগাযোগ হতে হলে একজন যোগাযোগকারী কি কারণে যোগাযোগ করলেন, তার উদ্দেশ্য কি, সেই উদ্দেশ্য যদি হাসিল হয় তাহলে সেটাকে বলা হবে এই ফলপ্রসূ যোগাযোগ, বা ফ্রুটফুল কমিউনিকেশন। তাহলে এই কমিউনিকেশনটা ফ্রুটফুল হতে হবে। একজন ব্যবস্থাপকের এরকম ফলপ্রসূ যোগাযোগ করার দক্ষতা থাকতে হবে। যদি তার উদ্দেশ্য হাসিল হয় যোগাযোগের মাধ্যমে, তাহলে অবশ্যই সেটা দক্ষ যোগাযোগ। এই যোগাযোগ দক্ষতাটা একজন ব্যবস্থাপকের অবশ্যই থাকা বাঞ্ছনীয়। কারণ যোগাযোগ করা ছাড়া আসলে কোনো প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ড কিন্তু পরিচালনা করা যায় না ভালোভাবে। তো আমরা এই যে 5টা আলোচনা করলাম, একটা হচ্ছে কি কারিগরি দক্ষতা, 2 নম্বর হচ্ছে মানবীয় দক্ষতা, 3 নম্বর হচ্ছে ধারণাগত দক্ষতা, 4 নম্বর হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের দক্ষতা, এবং ফাইনালি 5 নম্বর হচ্ছে যোগাযোগের দক্ষতা। এই 5টি দক্ষতা, এর বাইরেও আরো দক্ষতা আছে। আমি বরাবরের মতোই বলবো যে আমরা ক্লাসের সীমাবদ্ধ সময়ের মধ্যে আমরা একেবারে বাছাই করা কিছু পয়েন্ট নিয়ে কথা বলি বা বিষয় নিয়ে কথা বলি, যাতে করে মূল বিষয়টা সাধারণ একটা ধারণা অর্জন করা যায়। এর বাইরেও এই বিষয় সম্পর্কে আরো বেশি জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই একাধিক বই পড়তে হবে, এবং এবং আরো বিস্তারিত জানার উদ্দেশ্যে আরো বিভিন্ন উৎস থেকে জ্ঞান আহরণ করতে হবে। তো এই হচ্ছে মূলত আমাদের আজকের প্রথম টপিক, যেটা হচ্ছে এফিসিয়েন্সি অফ এ গুড ম্যানেজার, বা একজন আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা সমূহ। আমাদের আরেকটা টপিক নিয়ে কথা বলার কথা আজকে, আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী, যেটা হচ্ছে ব্যবস্থাপনা এবং প্রশাসন। এই দুটো জিনিস কি এবং এদের মধ্যে সিম্পলি পার্থক্যটা আমরা বোঝার চেষ্টা করব। প্রশাসন এবং ব্যবস্থাপনা দুটো জিনিস, একটা হচ্ছে প্রশাসন আর একটা হচ্ছে ব্যবস্থাপনা। প্রশাসনের ইংলিশটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, আর ব্যবস্থাপনার ইংলিশটা হচ্ছে ম্যানেজমেন্ট। প্রশাসন ও ব্যবস্থাপনা বললাম, আগে বললাম প্রশাসন, দ্বিতীয় বললাম ব্যবস্থাপনা। এটি বুঝবার জন্য আগে প্রশাসনটা ব্যবহার করলাম। এই জন্য প্রশাসন হচ্ছে মূলত একটি প্রতিষ্ঠানের একেবারে টপ লেভেলের যে কর্মকর্তারা থাকেন, একদম টপ লেভেলে, যারা প্রতিষ্ঠানের জন্য পরিকল্পনা প্রণয়ন করেন, যারা নীতি নির্ধারণ করেন, এই ধরনের, অর্থাৎ তারা থিঙ্কিং কাজ করেন, মানে চিন্তাশীল কাজগুলো করেন। হ্যাঁ, একটা প্রতিষ্ঠানের সার্বিক পরিকল্পনা প্রণয়ন করেন এবং নীতি নির্ধারণ করেন। এই কাজগুলো যে পর্যায়ে গৃহীত হয়, মূলত ওই পর্যায়টাকে বলা হয় প্রশাসন। আর প্রশাসনের এই গৃহীত পরিকল্পনা এবং প্রণীত নীতিমালা যারা বাস্তবায়ন করেন বা যারা বাস্তবায়ন করার জন্য নির্দেশিত হন, বা যারা এগুলো অন্যদেরকে দিয়ে বাস্তবায়ন করিয়ে নেওয়ার দায়িত্ব পান, তাদেরকে বলা হয় ব্যবস্থাপক। তাহলে আমরা এটা বুঝতে পারলাম, প্রশাসন নীতি প্রণয়ন করে এবং পরিকল্পনা প্রণয়ন করে, নীতি নির্ধারণ করে, আর ব্যবস্থাপক প্রশাসন কর্তৃক প্রণীত পরিকল্পনা এবং নির্ধারিত নীতিমালা বাস্তবায়ন নিজেরা করেন বা অন্যদেরকে করিয়ে নেন। আমরা যদি এই দুটো বিষয়ের মধ্যে সাধারণ পার্থক্য বোঝার চেষ্টা করি, তাহলে প্রথমত আসবে স্তরগত, অর্থাৎ কে কোন স্তরে অবস্থান করছে, প্রশাসনের স্তর কোথায় আর ব্যবস্থাপনার কোন স্তরে অবস্থান করছে।
তাহলে আমরা আমাদের এতক্ষণ যে কথা বললাম সেখান থেকে আমাদের কাছে স্পষ্ট আমরা বুঝতে পারছি যে প্রশাসন থাকে উঁচু স্তরে আর ব্যবস্থাপনা থাকে তার পরবর্তী স্তরে, অর্থাৎ প্রশাসনের পরের স্তরে বা প্রশাসনের নিচের স্তরে থাকে ব্যবস্থাপনা, আর ব্যবস্থাপনার উঁচু স্তরে থাকে, পরের স্তরে থাকে প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন। তাইলে স্তরগত পার্থক্যটা আমরা বুঝলাম। কাজের ধরনগত বিষয়টা দিয়ে যদি আমরা পার্থক্যটা বুঝবার চেষ্টা করি, মানে কারা কি কাজ করে, আমরা আমাদের প্রথম আলোচনাতেই বলছি যে প্রশাসন কি কাজ করে। প্রশাসন পরিকল্পনা প্রণয়ন করে এবং নীতি নির্ধারণ করে। আর ব্যবস্থাপক তাহলে কি কাজ করে? ব্যবস্থাপক প্রশাসন কর্তৃক প্রণীত পরিকল্পনা এবং নীতিমালাগুলি বাস্তবায়ন করে বা করিয়ে দেন। তাহলে কাজের ধরন দিয়ে আমরা এটার পার্থক্যটা বুঝতে পারলাম। আর নির্বাহীর ধরন, অর্থাৎ এখানে সবাই কিন্তু নির্বাহী, হ্যাঁ, মানে যারা নির্বাহ করেন, এক্সিকিউটিভ ইংলিশে বলা হয়। এদের ধরন কি? প্রশাসনে থাকে সাধারণত উঁচু স্তরের নির্বাহীগণ, আর ব্যবস্থাপনায় থাকে সাধারণত মধ্যম এবং নিম্ন স্তরের নির্বাহীগণ। কিন্তু নির্বাহী হচ্ছে যারা ক্ষমতাবান, যাদের ক্ষমতা যারা প্রয়োগ করতে পারেন এবং যারা বিভিন্ন পর্যায়ে যারা পরিকল্পনা প্রণয়ন করতে পারে, বিভিন্ন পর্যায়ে যারা নীতিমালা নির্ধারণ করতে পারে, বিভিন্ন পর্যায়ে যারা নির্দেশ দিতে পারে, আদেশ দিতে পারে, মূলত এরাই হচ্ছে এক্সিকিউটিভ বা নির্বাহী। হ্যাঁ, সাধারণ কর্মীরা কিন্তু তোমার পরিকল্পনা প্রণয়ন করতে পারে না, নীতিমালা নির্ধারণ করতে পারে না এবং কাউকে অর্ডার করতে পারে না, কাউকে ডিরেকশন দিতে পারে না। সুতরাং ডিরেকশন দিতে হলে, অর্ডার করতে হলে, পরিকল্পনা প্রণয়ন করতে হলে বা নীতিমালা তৈরি করতে হলে তাহলে অবশ্যই তারা কারা হতে হবে? তারা হতে হবে নির্বাহী বা এক্সিকিউটিভ। তো নির্বাহীর ধরন অনুযায়ী প্রশাসনে যেসব নির্বাহীরা থাকেন তারা সাধারণত উচ্চ স্তরের নির্বাহী, আর ব্যবস্থাপনায় যারা থাকেন তারা মধ্যম এবং নিম্ন সারির। তারপরে জবাবদিহিতার বিষয়টা দিয়েও আমরা এখানে দুটোর পার্থক্যটা কিছুটা বুঝতে পারি। যেমন জবাবদিহি কেউ করেন, কারো কাছে করেন, কেউ করেন কারো কাছে করেন, অথবা জবাবদিহি কেউ করেন, কেউ জবাবদিহি থাকেন। হ্যাঁ, কেউ জবাবদিহিতা আদায় করেন, কেউ জবাবদিহি হন। তাহলে প্রশাসন সাধারণত যেহেতু উঁচু স্তরের নির্বাহীদের অবস্থান, তাহলে অবশ্যই প্রশাসন ব্যবস্থাপনার নিকট থেকে জবাবদিহিতা আদায় করেন, আর ব্যবস্থাপনা প্রশাসনের কাছে জবাবদিহি করেন। অর্থাৎ ব্যবস্থাপনা প্রশাসনের কাছে জবাবদিহি করে। তাহলে এইটা গেল তোমার জবাবদিহিতা সংক্রান্ত বিষয় নিয়ে আমরা এটার পার্থক্যটা বুঝলাম। আর এই যে দুটো স্তরের নির্বাহীগণ, কাদেরকে কি উপাধি দেওয়া যায়, মানে উপাধিগত। প্রশাসনে যারা কাজ করে তাদেরকে সাধারণত বলা হয় প্রশাসক বা অ্যাডমিনিস্ট্রেটর। প্রশাসন ইংরেজি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, আর এই অ্যাডমিনিস্ট্রেশনে যারা কাজ করেন তাদেরকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটর। আর ব্যবস্থাপনায় যারা কাজ করেন, ব্যবস্থাপনা হচ্ছে ম্যানেজমেন্ট, আর ব্যবস্থাপনা যারা করেন তাদেরকে বলা হয় ম্যানেজার। হ্যাঁ, তাহলে এই হচ্ছে উপাধিগত পার্থক্য। তো এই যে প্রশাসন এবং ব্যবস্থাপনা, এই দুটো বিষয়ের মধ্যে আমি আশা করি তোমরা একটা সাধারণ ধারণা লাভ করতে পেরেছ। আর বই পড়লে আরো কিছু পার্থক্য আছে, আমরা সময়ের অভাবে আর আমরা এখানে ওগুলো এত বেশি নিয়ে আমরা ক্লাসটাকে দীর্ঘায়িত করতে চাই না। সেগুলো পড়লে তোমরা আরো ক্লিয়ার কাট ধারণা পেয়ে যেতে পারো ওখান থেকে। তো ঠিক আছে, আজ এই দুটো ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব।
আমাদের মূলত আজকের এই আলোচনার মাধ্যমে আমাদের ব্যবস্থাপনা আর আমাদের যে ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র অর্থাৎ ব্যবস্থাপনার আমরা দ্বিতীয় অধ্যায়ের আলোচনাটা আজকে এখানে শেষ করব। আমরা আগামী ক্লাসে আমরা ব্যবস্থাপনার তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ এই চ্যাপ্টার থেকে আমরা পরিকল্পনা কি বা সিদ্ধান্ত গ্রহণ কি, পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত রিলেটেড আরো কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি সেই ক্লাসে অবশ্যই অংশগ্রহণ করবে। এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।